বাগদাদের চোরদের কাহিনী, এখন বাংলাদেশ তাদের দখলে কিনা। দেখেন এখন দখলে, এটা তো এই আপনার এই সময়কার সাম্প্রতিক সময়ের টকশো গুলো, পত্রপত্রিকা এবং বিভিন্ন মিডিয়া, নেট, এগুলো ঘাটাঘাটি করলে সুস্পষ্টভাবে এটাই প্রতিমান হয় যে বাংলাদেশ এসব এই আলিবাবাদের দখলে চলে গেছে। সরকারের পলিসি হচ্ছে যে যে সার্ভাইভ করবে করবে, যে সার্ভাইভ করবে না সে রসাতলে যাবে, সে মারা পড়বে, সে আপনার নিষ্ঠুর মার্সের যে একটা তত্ত্ব আছে সেই তত্ত্বে চলে গেছে। আমার মতো বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক নেতারা, কর্মীরা, অ্যাক্টিভিস্টরা ওনার কাছে সুস্পষ্টভাবে কিছু আশা করেন। উনি শিক্ষক, কোনো সন্দেহ নাই, উনি শিক্ষক নেতা, কোনো সন্দেহ নাই। উনি যখন পাবলিক ডোমেইনে আসেন তখন আমাদের হালে পানি আসে। আমরা এক ধরনের আস্থা ফিরে পাই যে শিক্ষকের বাইরে উনি অনেক কিছু করতে চান বলে মনে হচ্ছে। উনি বিপ্লবী হতে চান। এখনো বিরোধী দলের ভূমিকা কি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ? আমি যেটা বলছি আমাকে একটু বলতে দেন। তো আমি যেটা ভাবে বরাবরের মতো আমি হতাশ হলাম। কলিমুল্লাহ স্যার যে বলছেন যে চোরের মায়ের বড় গলা, এই তারপরে অরণ্য রোদন, এই কতগুলো কথা বলে ক্ষান্ত, খেলা শেষ। তো একজন শিক্ষক এগুলোই বলেন সাধারণত, এটা আমরা চিরাচরিত শুনে থাকি। অসংখ্য ওনারা ছাত্র তৈরি করেন, বিবেক তৈরি করেন, সবই সত্য। কিন্তু সেই শিক্ষক যখন পাবলিক ডোমেনে আসেন তখন আমরা ভাবি উনি বিয়ন্ড দি টিচার, উনি অন্য কিছু। তখন আমাদের চাহিদা, এক্সপেকটেশন অনেক কিছু বেড়ে যায়। যাক, তারপরে ইম্পিউনিটি কালচার, এই সবগুলো বলে উনি পার পেয়ে গেলেন গা। আমি জানি না এগুলোর আর কোনো ব্যাখ্যা আছে কিনা। আচ্ছা, এখন আমি এতক্ষণ তিনজনের বক্তব্য শুনছিলাম খুব গভীর মনোযোগ সহকারে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ কি একটা মানে আলিবাবার দেশে পরিণত হয়ে গেল কিনা, বাংলাদেশ কি বাগদাদের চোরে পরিণত হলো কিনা। মানে আমরা এগুলো গল্পে শুনতাম, উপন্যাসে শুনতাম, আলিবাবার সেই কাহিনী, বাগদাদের চোরদের কাহিনী, এখন বাংলাদেশ তাদের দখলে কিনা। দেখেন এখন দখলে, এটা তো আপনার এই সময়কার সাম্প্রতিক সময়ের টকশো গুলো, পত্রপত্রিকা এবং বিভিন্ন মিডিয়া, নেট, এগুলো ঘাটাঘাটি করলে সুস্পষ্টভাবে এটাই প্রতিমান হয় যে বাংলাদেশ এসব এই আলিবাবাদের দখলে চলে গেছে। বাংলাদেশ কিভাবে দখলে চলে গেছে, তাহলে কেন হইলো এটা? আমার কাছে কেন যেন মনে হচ্ছে সরকারের যে ব্যাখ্যা আমরা পাই, যে ভার্সন পাই, বা সরকারের সাথে লিনিং যাদের আছে, সরকারের সাথে টিল্ড যারা আছে, সরকার পছন্দ বুদ্ধিজীবী, আইনজীবী, তারপর এদের ভার্সন বা আলোচনা শুনলে যেটা মনে হয় যে না, দুর্নীতি এত খারাপ কিছু না, দুর্নীতির মধ্যেও ভিটামিন আছে। এটা মনে হচ্ছে যেন ওনারা এটা সুগার কোট, এটা একটা এমন ধরনের, এটাকে ব্যাখ্যা দিতে চান ইনায়া বিনায়া যে বাবা দুর্নীতি তো এটা ট্রেডিশনাল যে ব্যাখ্যা আপনারা দিচ্ছেন সেটা তো আছেই। দুর্নীতি, মাফিয়া তন্ত্র, এটার মধ্যে ভিটামিন আছে, এটার মধ্যে ডেভেলপমেন্টের গন্ধ আছে। দুর্নীতি, ডেভেলপমেন্ট, এটা গো সাইড বাই সাইড। এটা এখন এভাবে এস্টাবলিশ হতে যাচ্ছে এবং এটাকে এস্টাবলিশ করার ক্ষেত্রে প্রচুর সংখ্যক বুদ্ধিজীবী, প্রচুর সংখ্যক সাংবাদিক, প্রচুর সংখ্যক আইনজীবী, প্রচুর সংখ্যক সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী দাঁড়ায় গেছে যে দুর্নীতি এবং মাফিয়া তন্ত্রকে আপনারা এত বেশি ঘৃণা করবেন না। আপনি অনেকে ইটালির উদাহরণ দিচ্ছেন যে দুর্নীতি না হলে টাকা পয়সার জেনারেশন হয় না, অর্থের আপনার যোগান হয় না, অর্থের যোগানের জন্য এটাকে হরকত বলে ওনারা, হরকতে নাকি বরকত হয়। অনেকে ব্যাখ্যা দিচ্ছেন যে আপনি টাকা নিয়ে বসে থাকলে লাভ হবে কি, আপনি টাকাকে নাড়াচাড়া করতে হবে এবং নাড়াচাড়া করতে গিয়ে এটা নয়ছয় করতে হয় এবং সেই সব নয়ছয়ের মধ্যে আপনি কিছু লোক নহে মারা যাবে, কোনো অসুবিধা নেই। আপনি তাদের ব্যাখ্যা হচ্ছে কিছু সংখ্যক লোকের উপকারের জন্য, প্রচুর সংখ্যক উপকারের জন্য কিছু সংখ্যক লোককে ইম্পিউনিটি দিতে হবে। আপনি এই কালচার কোত্থেকে আসলো? আপনি যে এই যে যেটা অবতারণা করলেন যে কত লক্ষ কত কোটি ট্যাক্স মাফ করে দেওয়া হয়েছে, আপা বললেন যে আচ্ছা ট্যাক্স মাফ করে দেওয়া হয়েছে, আমি একটু দেখে বলি।
ট্যাক্স না মাহমুদ ভাই, ব্যাংক লোন ট্যাক্স না, মকুব করা হয়েছে, ট্যাক্স না, ভ্যাট। ব্যাংক লোন মকুব করা হয়েছে। আচ্ছা, তো এটা নতুন কথা না। ৬,৪৯৭ কোটি টাকা সুদ মাফ করা হয়েছে। আচ্ছা ভাই আপা, যে দেশে একজন কৃষকরে, মানে তাদের আসলে এমন কি হয়েছে যে তাদের সুদ মাফ করতে হবে? আমরা তো জানি যে তারা পাচার করেছে। একজন কৃষকের ঋণ ঠিকমতো না দেওয়ার কারণে তাকে ডান্ডা বেড়ি পড়ায়া তাকে হাইকোর্টে হাজির করা হয়েছে ১০,০০০ টাকা। এই দেশে আপনি এরাই তো ইম্পিউনিটি পাবে, এরাই তো দায় মুক্তি পাবে, এরাই তো ট্যাক্স হলিডে পাবে, এরাই তো আপনার ইনসেনটিভ পাবে। আপনি করোনার সময় ইনসেনটিভ কারা পাইছে আপনি লক্ষ্য করে থাকবেন। এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো একটা পলিসিগত বিষয়। পলিসিগত বিষয় কি, আমার কাছে বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের সরকারের পলিসিটা পরিষ্কার, এটা বুঝতে আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের রাজনৈতিক নেতারা, কর্মীরা, আমার মনে হয় কষ্ট পাওয়ার কথা নয়। সেটা হচ্ছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এখানে এই অবস্থায় সরকারের পলিসি চলে গেছে। সরকারের পলিসি হচ্ছে যে সার্ভাইভ করবে, যে সার্ভাইভ করবে না সে রসাতলে যাবে, সে মারা পড়বে, সে আপনার নিষ্ঠুর মার্সের যে একটা তথ্য আছে সেই তথ্যে চলে গেছে। এই কারণেই আপনি বাংলাদেশে 22 পরিবারের জায়গায় এখন 22,000 পরিবার শোষণ করছে, এখন বা 22 লক্ষ পরিবার। আপনি যেখানে 18 কোটি জনগোষ্ঠী, 18 কোটি জনগোষ্ঠীর স্বার্থ না দেখে আপনি যদি 18 লাখ জনগোষ্ঠীর স্বার্থ দেখেন, সেটা কি স্বার্থ দেখা হবে? হবে না। কিন্তু সেটাই হচ্ছে এখন যে আমরা এই সবগুলো আমরা বলে যাচ্ছি, আমরা টকশোতে আলাপ আলোচনা করছি, এত কিছু। মাউন ভাই অনেক কথা বললেন, তারপরে করিমুল্লাহ স্যার তো বললেন এই আপনিও সবকিছু বললেন, কিন্তু শুধু জাতীয় পার্টির কথা বললেন না। আমি বলছি না আমরা তো এই বলি কোনো লাভ নেই। যেটা আপনি মাউন ভাই আপনারা সুমতো, আপনারা আইনজীবীরা, আমি সরি এটা দিচ্ছি না, মানে জ্ঞান দিচ্ছি না। এই টকশোতে এই জাতীয় কথা বলে কিছু আর হবে না, হওয়ার কথা না, হয় না। এখন মানুষ একটু ভরসা পায়। আপনারা আইনজীবীরা, আমি এবার হজে গেছে, আমার সাথে একজন সিটিং জাস্টিস ছিলেন, আমি নাম বলবো না, উনি চমৎকার একটা কথা বলছিলেন যে আইনজ্ঞরা যারা প্র্যাকটিস করেন, যারা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, কেউ যদি এরকম কোর্টের নজরে আনে বাংলাদেশের কোনো ব্যত্যয়কে, বাংলাদেশের কোনো এই অনিয়মকে বা দুর্নীতি বা যাই যেগুলো হচ্ছে না কেন, তাহলে তারা এগুলো দেখতে পারেন। সুমোটো রুল, আমি আইনজ্ঞ নয়, ওনারা দিতে পারেন কি পারেন না সেটা আইনের বিষয়। কিন্তু কেউ একজন, কোনো আইনজ্ঞ, কোনো লয়ার যদি তাদের গোচরীভূত করেন, তাহলে ওনারা রুল জারি করতে বা কোনো জাজমেন্ট দিতে বা কোনো কিছু করতে তাদের সুবিধা হয়। এটা ওনার বক্তব্য, আমি ওনার সাথে আলাপচারিতা এটা পাইলাম। আপনারা এই বাংলাদেশে এত ব্যত্যয় ঘটছে, এত দুর্নীতিতে এখন ছেয়ে গেছে, সেই দুর্নীতির বিরুদ্ধে বা এই দুর্নীতিকে কিভাবে রোখানো যায়, দুর্নীতি কিভাবে কন্টেইন করা যায়, কমিয়ে আনা যায়, সেই ব্যাপারে আপনারা যদি কোর্টের নজরে আনেন, তাহলে হয়তোবা কিছু হওয়ার সম্ভাবনা আছে। এখন আমি যে কথাটা আপনি আমাকে বলছিলেন যে আমাদের জাতীয় পার্টি এই নিয়ে কি কথা বলে, আমাদের জাতীয় পার্টি ইনফ্যাক্ট আমরা বোবা হয়ে গেছি, আমাদের কিছু বলার আসলে নাই। আমরা এত কথা বলেছি অতীতে, বা আমরা মনে করছি যে অনেক ক্ষেত্রে যে আমরা এটাকে বলবি, আমরা মানে কোনো কাজ হবে না, কোনো কাজ যেহেতু হবে না, এত লোক এত কথা বলছে, কোনো কাজ হচ্ছে না, এই জন্য আমরা কথা বলাটা, এটাও এক ধরনের আমাদের প্রতিবাদ, এটাও এক ধরনের আমাদের। তা সত্ত্বেও আমাদের নেতারা, আমাদের কর্মীরা এবং আমাদের পার্লামেন্টে বরাবরই সব যেভাবে কথা বলার প্রতিবাদ করার, জনগণের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা বলেই যাচ্ছি। একটু আগে তো মামুন ভাই বললেনই যে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যদি বেঁচে থাকতেন, তো বেঁচে তো নাই, ওনার জীবদ্দশা উচিত ছিল বাংলাদেশের এরা সবাই গিয়ে ওনার কাছে মাপ চেয়ে নেওয়া, যে আপনার কাছে মাপ চাই, আপনার কাছে আমরা মানে আপনি আমাদের কাছে নসি। ধন্যবাদ।